একটি মেয়ে আর একটি ছেলে বাসা থেকে পালিয়ে বিয়ে করে আর তারপরে তাদের পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তারা একটি আলাদা জায়গায় বসবাস করতে থাকে। তাদের একটা মেয়ে আছে, কিন্তু তারা এতটাই ব্যস্ত যে তারা তাদের মেয়ের দেখাশোনা করতে পারে না। আর সেই কারণেই তাদের মেয়েকে দেখাশোনার জন্য তারা কবিতা বলে একটি মেয়েকে তাদের বাসায় কাজে রাখে। তাদের সময়টা বেশ ভালোই কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন তাদের মেয়ে নীলাকে আর কোথাও খুঁজে পায় না তারা। আর এই নীলাকে খুঁজতে গিয়েই তাদের জীবনে এমন এক পরিবর্তন ঘটে যার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। তারা তাদের জীবনের আসল মানে বুঝতে পারে। বর্তমান যুগে শুধু কি সন্তানেরাই তাদের দায়িত্ব ভুলে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, নাকি এর পিছনে মা বাবারও কোনো ভুল রয়েছে? এই সমস্ত কিছু এই মুভির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মুভিটি আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়ে যাবে। তো আজকে এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি সাসপেন্স ও টুইস্টে ভরপুর ড্রামা মুভির নাম নিঝার কুদাই। গল্পটি শুরু হয় একটি বৃদ্ধাশ্রম থেকে, যেখানে অনেক বয়স্ক মানুষ একসাথে থাকে। এই বৃদ্ধাশ্রমটি খুবই বিখ্যাত, কারণ এখানে যারা আসে তাদের পরিবার কিছুদিনের মধ্যেই তাদের আবার বাসায় ফিরিয়ে নিয়ে যায়। আসলে এখানে যখন কোনো পরিবার তাদের বৃদ্ধ মা বাবাকে নিয়ে আসে, তখন এই বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ তাদের বোঝায় যে মা বাবা ছোটবেলা থেকে সন্তানদের অনেক কষ্ট করে বড় করে। তারা সন্তানদের মানুষ করার জন্য নিজেদের অনেক শখ, আহ্লাদ, আনন্দ সব ত্যাগ করে। তাই সন্তানদেরও উচিত যখন তার বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের যত্ন করা, ভালোবেসে আগলে রাখা। তাকে একা বৃদ্ধাশ্রমে ফেলে রাখা উচিত নয়। এর ফলে অনেকেই বুঝতে পারে যে তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে এসে ঠিক কাজ করেনি। তাই তারা আবার তাদের মা বাবাকে বাসায় ফিরিয়ে নিয়ে যায়। এই বৃদ্ধাশ্রমে একটি মহিলাও থাকে যার নাম জ্যোতি। আসলে জ্যোতি নিজেও একজন এতিম। একসময় তার পরিবার ছিল, তার মা বাবা ছিল, তার স্বামী ছিল এবং একটি ছোট্ট মেয়েও ছিল। তবে একটি যুদ্ধের কারণে সে তার পুরো পরিবারকে হারিয়েছে। সেই থেকেই জ্যোতি এই বৃদ্ধাশ্রমকে নিজের বাসা ভাবে, আর এখানে থাকা মানুষদের সে নিজের পরিবার বলে মনে করে। আর এই বৃদ্ধাশ্রমের সবাই জ্যোতিকেও খুব পছন্দ করে। অন্যদিকে আমাদের আরেকটি মেয়েকে দেখানো হয় যার নাম ন্যান্সি। ন্যান্সি সকালে ঘুম থেকে উঠে চা বানিয়ে তার স্বামী নীরাজের কাছে আসে। নীরাজ তখন তার ছোট্ট মেয়ে নীলাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। ন্যান্সি নীরাজকে বলে, নীরাজ কখন ঘুম থেকে উঠবে? অফিসে যাবে না? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। নীরাজ ঘুম থেকে ওঠে আর তারপর তারা রেডি হয়ে অফিসে চলে যায়। নীরাজ আর ন্যান্সি একই অফিসে কাজ করে, কিন্তু তাদের মেয়ে নীলা সে তো খুব ছোট। তাছাড়া তার একটা সমস্যাও রয়েছে। নীরাজ আর ন্যান্সি দুজনেই বাহিরে কাজ করে, কিন্তু তাদের মেয়ে নীলা সে তো খুব ছোট। তাছাড়া তার একটা সমস্যাও রয়েছে। নীলা যদি খুব বেশি কান্নাকাটি করে তাহলে তার খিঁচুনি উঠে যায়, ফলে সে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। আর তখন যদি তাকে হসপিটালে নিয়ে যাওয়া না হয় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই তারা কবিতা বলে একটি মেয়েকে নীলার দেখাশোনার জন্য তাদের বাসায় কাজে রাখে। কবিতা প্রতিদিন সকালবেলা আসে এবং সারাদিন নীলার দেখাশোনা করে সন্ধ্যাবেলা ন্যান্সি আর নীরাজ বাসায় ফিরলে তখন কবিতা তার বাসায় ফিরে যায়। ন্যান্সি আর নীরাজও কবিতাকে খুবই ভালোবাসে। তারা ভাবে যে কবিতা নীলার খুব ভালোভাবে দেখাশোনা করে, কিন্তু তারা তো জানে না যে তাদের অনুপস্থিতিতে কবিতা তাদের বাসায় কি করছে। ন্যান্সি আর নীরাজ প্রতিদিন যখন অফিসে চলে যায় তখন কবিতা তার বয়ফ্রেন্ডকে নীরাজের বাসায় ডাকে। কবিতার বয়ফ্রেন্ড আসার পর কবিতা তার বয়ফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কবিতার বয়ফ্রেন্ড ফ্রিজ থেকে চুরি করে খাবার খায়। নীরাজের দামি মদের বোতল থেকে মদ চুরি করে খেয়ে তার মধ্যে পানি মিশিয়ে আবার যথাস্থানে রেখেও দেয়। কবিতা তার বয়ফ্রেন্ডের সাথে যখন সময় কাটায় তখন সে নীলাকে একটা ঘুমের ওষুধ খাওয়ায়, যাতে সে যখন তার বয়ফ্রেন্ডের সাথে রোম্যান্স করে তখন নীলা কোনো ডিস্টার্ব করতে না পারে। আর এভাবেই কবিতার দিনগুলো বেশ ভালোই কাটতে থাকে। অন্যদিকে একদিন নীরাজ অফিসে যাওয়ার পর সে শুনতে পায় যে তারই এক কলিগকে তার বস আমেরিকার কোম্পানিতে ট্রান্সফার করছে। নীরাজ তখন তার বসের কাছে যায়। এরপর সে তার বসকে বলে, স্যার আমি তো আপনাকে অনেক দিন ধরে বলেছি যে আমাকে আপনার আমেরিকার কোম্পানিতে ট্রান্সফার করুন, কিন্তু আপনি সবাইকে আমেরিকায় পাঠাচ্ছেন, শুধু আমাকে কেন পাঠাচ্ছেন না? তখন নীরাজের বস বলে যে তুমি যদি আমেরিকায় চলে যাও তাহলে এখানকার কাজ কে সামলাবে? আর ওখানে যাওয়া সহজ নয়। ওখানে গেলে থাকা খাওয়া অনেক টাকা খরচ হয়। আমি তো এখানে তোমাকে 3 লক্ষ টাকা বেতন দিই। তাছাড়া ভালো বাড়ি গাড়ি সবই তো তোমাকে আমি দিয়েছি।
আর কি চাই তোমার? নীরাজের মাথা তো পুরাই আগুন হয়ে যায়। সে তার বসকে বলে যে স্যার, আমার আর ন্যান্সির আমেরিকায় থাকার খুব স্বপ্ন, আপনি আমাদের স্বপ্নের কোনো দামই দিলেন না। এই কথা বলে সে বাসায় ফিরে আসে। ন্যান্সিকে পুরো ঘটনাটি নীরাজ জানায়, আর তারপর মাথা ঠান্ডা করার জন্য সে মদ খেতে শুরু করে। কিন্তু মদ খাওয়ার পর নীরাজ বুঝতে পারে যে মদে কোনো ঝাঁজ নেই। তখন নীরাজ ন্যান্সিকে বলে যে আমার মাথা এতই গরম হয়ে গেছে যে আজকে মদেও কোনো টেস্ট পাচ্ছি না। এই বলে সে মদ খেতে থাকে। আসলে মদে টেস্ট পাবে কি করে? ওই মদের ভিতরে তো কবিতার বয়ফ্রেন্ড পানি মিশিয়ে রেখেছে। পরদিন সকালে কবিতা তার বয়ফ্রেন্ডকে আবার নীরাজের বাসায় ডাকে, আর তারপর একটি রুমে তার সঙ্গে কবিতা সময় কাটাতে থাকে। আর এই সময় কবিতা তার রুমের বাহির থেকে নীলার কান্নার আওয়াজ শুনতে পায়। আর তখনই তার মনে পড়ে যায় যে সে আজকে নীলাকে ঘুমের ওষুধ খাওয়াতে ভুলে গেছে। সঙ্গে সঙ্গে কবিতা নীলার কাছে যায়, আর গিয়ে সে যা দেখে তাতে তো তার অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। কবিতা দেখে যে নীলা কান্না করতে করতে তার শরীরে খিঁচুনি উঠে সে কখন যেন বেহুশ হয়ে পড়ে রয়েছে। কবিতা এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ন্যান্সিকে ফোন করে এবং তাকে জানায় যে নীলা বেহুশ হয়ে গেছে। ন্যান্সি তখন কবিতাকে বলে যে সে যেন তাড়াতাড়ি নীলাকে হসপিটালে অ্যাডমিট করে। কবিতা নীলাকে হসপিটালে অ্যাডমিট করে। এর মাঝেই ন্যান্সি আর নীরাজও হসপিটালে চলে আসে। আর তখন ডক্টর তাদের জিজ্ঞাসা করে যে নীলা কি কোনো কারণে আজকে কান্না করেছিল? তখন কবিতা বলে যে না, নীলা কোনো কারণে কান্না করেনি, তার হঠাৎ করেই কাশি হচ্ছিল, তাই আমি তাকে একটু কাশির ওষুধ খাইয়েছিলাম, আর তার একটু পরেই নীলার এইরকম অবস্থা হয়। এই সমস্ত কথার মাঝেই নীলার জ্ঞান ফিরে আসে। এরপর যখন তারা বাসায় ফিরে আসে তখন ওই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড নীরাজকে বলে, স্যার, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে, আপনি একটু এদিকে আসবেন। নীরাজ তার কাছে আসলে সিকিউরিটি গার্ড নীরাজকে একটি রুমে নিয়ে যায়। আর তারপর সে বলে যে স্যার, আপনারা প্রতিদিন অফিসে যাওয়ার পর আপনাদের বাসায় একটা ছেলে আসে। আমি একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে কেন এখানে প্রতিদিন আসে। সে তখন আমাকে বলে যে সে খাবার ডেলিভারি করতে আসে। কিন্তু স্যার, আমার ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগছে। এই বলে সে নীরাজকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখায়। নীরাজ তখন ন্যান্সিকেও সেই ফুটেজ দেখার জন্য ডাকে, আর তারপর তারা রুমে ফিরে যায়। তারা বুঝে যায় যে ওই ছেলেটি কবিতার বয়ফ্রেন্ড এবং কবিতার সঙ্গে সময় কাটানোর জন্যই সে এই ফ্ল্যাটে আসে। তাই ন্যান্সি কবিতাকে কষিয়ে একটা থাপ্পড় মারে, আর তারপর তাকে বাসা থেকে বাইরে বের করে দেয়। কিন্তু সমস্যা হলো যে এখন নীলাকে কে দেখাশোনা করবে? ন্যান্সি আর নীরাজ তো পালিয়ে বিয়ে করেছে, আর তারপর থেকে তারা তাদের মা বাবার সঙ্গে থাকে না যে তাদের মা বাবা নীলার দেখাশোনা করবে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে একদিন নীরাজ বাসায় থাকবে আর সে নীলার দেখাশোনা করবে, এবং পরদিন নীরাজ অফিসে যাবে, ন্যান্সি বাসায় থাকবে এবং সে নীলার দেখাশোনা করবে। আর এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। সামনেই নীলার জন্মদিন, তাই তারা সিদ্ধান্ত নেয় যে একটা বৃদ্ধাশ্রমে গিয়ে তারা নীলার জন্মদিন পালন করবে। আর সেই বৃদ্ধাশ্রমে যাওয়ার পরেই তাদের সঙ্গে জ্যোতি বলে ওই মহিলার পরিচয় হয়। জ্যোতিরও নীলাকে খুব পছন্দ হয়, তাই সে সারাদিন নীলাকে সঙ্গে নিয়েই সময় কাটাতে থাকে। আর এই সবকিছুই নীরাজ আর ন্যান্সি দূর থেকে লক্ষ্য করতে থাকে। বৃদ্ধাশ্রমে তাদের সময় কাটানো হয়ে যাওয়ার পর তারা যখন বাসার দিকে ফিরতে যাবে, ঠিক তখন নীরাজ আর ন্যান্সি জ্যোতিকে বলে, আন্টি, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। জ্যোতি বলে, কি বলবে বলো। তখন নীরাজ বলে, আন্টি, আমাদের মেয়ের দেখাশোনার জন্য আমরা একটা লোক খুঁজছি, যদি আপনি দয়া করে আমার মেয়েকে দেখাশোনার দায়িত্বটা নিতেন তাহলে খুব ভালো হতো। ন্যান্সি বলে, চিন্তা করবেন না আন্টি, আপনাকে একটা ভালো অ্যামাউন্টের স্যালারিও দেওয়া হবে। জ্যোতি তখন তাদের বলে যে পৃথিবীতে সমস্ত কিছু টাকা দিয়ে কেনা যায়, কিন্তু ভালোবাসা কি টাকা দিয়ে কেনা যায়? নীরাজ বলে, আন্টি, কিছু মনে করবেন না, আমরা আসলে ওইভাবে কথাটা বলিনি। আপনি যদি দয়া করে আমাদের বাসায় থেকে নীলার দেখাশোনা করেন তাহলে খুব ভালো হয়। আমার বিশ্বাস যে আপনি যদি নীলার সঙ্গে থাকেন তাহলে নীলা খুব ভালো থাকবে। এই কথা শুনে জ্যোতি বলে, ঠিক আছে, আমি ভেবে দেখছি। এরপর ন্যান্সি আর নীরাজ নীলাকে নিয়ে তাদের বাসার দিকে রওনা দেয়। তারা যখন বাসার দিকে ফিরছিল তখন বারবার নীলা গাড়ির জানলা থেকে মুখ বাড়িয়ে জ্যোতিকে এক দৃষ্টিতে দেখছিল, কারণ তারও জ্যোতিকে খুব ভালো লেগেছে। আর ওই রাতেই জ্যোতি ধীরে ধীরে তার রুমের ভিতরে প্রবেশ করে। তার চোখ চলে যায় পুরনো অ্যালবামটার দিকে, যেখানে রয়েছে তার আপন মানুষগুলো, তার মা, বাবা, স্বামী এবং 3 বছরের মেয়ে, যাদের সে হারিয়ে ফেলেছে একটা যুদ্ধের কারণে। জ্যোতির চোখের সামনে নীলার ছবিটি ফুটে ওঠে, কারণ তার মেয়ের মতোই নীলাকে দেখতে।
তাই সে মনে মনে ভাবতে থাকে যে তার মেয়ে হয়তো তার কাছে আবার ফিরে এসেছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে নীলার কাছেই থাকবে। পরদিন সকালে জ্যোতি ন্যান্সিদের বাসায় যায়। জ্যোতিকে দেখে ন্যান্সি, নীরাজ এবং নীলা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। নীরাজ বলে, আন্টি, আপনি যে আমাদের বাসায় আসবেন আমি ভাবতেও পারিনি। আপনাকে পেয়ে আমাদের খুব আনন্দ হচ্ছে আন্টি। এরপর ন্যান্সি জ্যোতি কোথায় থাকবে, ঘরের কোথায় কি রাখা আছে এবং নীলাকে কোন সময় কি খাওয়াতে হবে সমস্ত কিছুই বুঝিয়ে দেয়। আর তারপর ন্যান্সি আর নীরাজ অফিসে চলে যায়। তারা অফিসে যাওয়ার পর জ্যোতি লক্ষ্য করে যে রুমের ভেতরের সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর নীলাকে প্রতিদিন যে খাবার খাওয়ানো হয় তার একটা লিস্টও করা রয়েছে তাদের বাসায়। কিন্তু সেখানে বেশিরভাগ খাবারই সব বাইরের খাবার, কারণ ন্যান্সি ও নীরাজ প্রতিদিন সময়ের অভাবে বাইরের খাবার অর্ডার করে নিয়ে আসে। জ্যোতি প্রথম দিনেই সব খাবারের লিস্ট বদলে দেয়। সে নিজে রান্না করে ভালো খাবার বানায়। শুধু নীলার জন্যই খাবার তৈরি করে না, বরং ন্যান্সি ও নীরাজের জন্য সে খাবার বানায়, যাতে তারা বাসায় বানানো খাবার খেতে পারে। সন্ধ্যায় যখন ন্যান্সি আর নীরাজ বাসায় ফেরে তখন তারা দেখে যে তাদের রুমটা খুব ভালোভাবে পরিষ্কার করে গোছানো। তারা বিশ্বাসই করতে পারে না যে জ্যোতি এই সব কাজ করে রেখেছে। নীলাও আজকে খুবই খুশি। জ্যোতি নীরাজ আর ন্যান্সিকে বলে যে তোমাদের আজকে বাসার বাহির থেকে খাবার অর্ডার করে নিয়ে আসতে হবে না, কারণ তোমাদের জন্য আমি বাসাতেই রান্না করেছি। এরপর তারা রাতের ডিনার করতে বসে। জ্যোতির হাতের রান্না খেয়ে নীরাজ জ্যোতিকে বলে, আন্টি, আপনার হাতের রান্না তো খুবই সুন্দর, আপনি তো জাদু জানেন। তখন জ্যোতি হেসে বলে যে এই রান্না করার পিছনে শুধুমাত্র আমার হাত নেই, তাই আমাকেই প্রশংসা করলে হবে না। এই সমস্ত কিছু আমার মা আমাকে শিখিয়েছে। আর তারপর সে জানায় যে একটা দুর্ঘটনায় সে তার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছে। এই কথা বলার পর জ্যোতির মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তখন নীরাজ আর ন্যান্সি বলে, আন্টি, আপনি এত কষ্ট পাবেন না, আমরা তো আপনার পরিবারের মতোই, আপনিও আমাদের পরিবারের একজন, এটাই আপনার পরিবার। আর এই কথা শুনে জ্যোতির মনটা আবার ভালো হয়ে যায়। সে নতুন একটা পরিবার পেয়েছে। আর এভাবেই আস্তে আস্তে তাদের সময় কাটতে থাকে। নীলা এখন 6 বছরের কাছাকাছি বয়স হয়েছে, তবুও জ্যোতি তার সব কিছু খেয়াল রাখে। ঘুরতে নিয়ে যাওয়া, পড়াশুনো শেখানো, মায়ের মতো তাকে আগলে রাখা, সমস্ত কিছুই জ্যোতি করে। নীলার খুব প্রিয় মানুষ হচ্ছে জ্যোতি। সে জ্যোতিকে জ্যোতি মা বলে ডাকে। সময় পেলে জ্যোতি নীলাকে পার্কেও ঘুরতে নিয়ে যায়। আর এই পার্কে একজন বৃদ্ধ আঙ্কেল প্রতিদিন নীলাকে দেখতে আসে। তার খুব ভালো ভাবও হয়ে যায় নীলার সাথে। প্রতিদিন সেই আঙ্কেল নীলার জন্য চকলেট নিয়ে আসে। নীলাও তাকে চিনে ফেলেছে, তাই সেও তার কাছ থেকে চকলেট নেয়। একদিন নীলা আর জ্যোতি যখন বাসায় ফিরছিল তখন লিফটে ওঠার সময় তাদের সঙ্গে একটি লোকের দেখা হয়। লোকটির নাম রবার্ট। তাকে দেখে একটা দাগি ক্রিমিনাল মনে হয়। সে এই ফ্ল্যাটে নতুন এসেছে। রবার্ট নীলার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চকলেট দিতে চায়, কিন্তু জ্যোতি নীলাকে চকলেটটা নিতে বারণ করে। নীলা জ্যোতির কথা শুনে চকলেটটা নেয় না। তারা তাড়াতাড়ি করে তাদের রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যায় ন্যান্সি আর নীরাজ বাসায় ফেরে। জ্যোতি তাদের রবার্টের সম্পর্কে বলতে চায় যে এই ফ্ল্যাটে একটা ছেলে এসেছে যে নীলার দিকে সন্দেহজনকভাবে তাকাচ্ছিল। কিন্তু ন্যান্সি আর নীরাজ পার্টি থেকে এতটা পরিমাণ মদ খেয়ে বাসায় ফিরেছে যে তাদের সঙ্গে কোনো কথা বলার অবস্থাই তখন তার ছিল না। পরদিন সকালে যখন নীরাজ আর ন্যান্সি অফিসে যাওয়ার আগে ব্রেকফাস্ট করছিল তখন জ্যোতি তাদের বলে, আচ্ছা, গতকাল তোমাদের নীলাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমরা ওই ছোট্ট মেয়েটিকে কথা দিয়ে কথা রাখতে পারোনি। তোমরা ফিরলে গভীর রাতে, তাও আবার ড্রিঙ্ক করে। শুধু কাজ, পার্টি, ড্রিঙ্ক এসব নিয়ে ব্যস্ত থাকলেই হবে না, মাঝে মাঝে নীলাকেও সময় দেওয়াটা তোমাদের প্রয়োজন। এই কথা শুনে তারা জ্যোতিকে বলে, সরি আন্টি, আমাদের ভুল হয়ে গেছে, এরপরে আমরা চেষ্টা করব নীলাকে সময় দেওয়ার। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর তারা অফিসে চলে যায়। এদিকে জ্যোতি নীলার সঙ্গে সারাদিন সময় কাটাতে থাকে। নীলার অনেক সুন্দর সুন্দর ছবিও তুলে দেয় জ্যোতি। সন্ধ্যার সময় প্রতিদিনের মতো ন্যান্সি আর নীরাজ বাসায় ফেরে। তারা আজকে খুব খুশি, আর এই খুশির কারণে তারা জ্যোতির জন্য মিষ্টিও কিনে নিয়ে আসে। নীরাজ জ্যোতিকে বলে, আন্টি, একটা খুশির খবর আছে। তাই? কি খুশির খবর? আমরা পাকাপাকিভাবে আমেরিকায় চলে যাচ্ছি, সবকিছু রেডি হয়ে গেছে, ভিসাও পেয়ে গেছি, এই নাও মিষ্টি খাও। এই বলে একটা মিষ্টি নীরাজ জ্যোতিকে খাওয়িয়ে দেয়। জ্যোতি এই খবর শুনে পুরাই হতভম্ব হয়ে যায়, কারণ তার প্রিয় নীলা চিরতরে তাকে রেখে
আমেরিকায় চলে যাবে। তার বুকটা কষ্টে ফেটে যায়, কিন্তু তার তো কোনো অধিকার নেই তাদের আটকানোর। তাই যত কষ্টই হোক না কেন, জ্যোতি সেই কষ্টটা কাউকে বুঝতে দেয় না। পরদিন ন্যান্সি নীরাজের বসের কাছে যায় এবং গিয়ে তাকে বলে, আপনি তো আমাদের আমেরিকায় পাঠাতে পারলেন না, তাই আমরা নিজেরাই চেষ্টা করেছি আমেরিকায় যাওয়ার জন্য এবং আমরা খুব তাড়াতাড়ি আমেরিকায় চলে যাব। নীরাজের বস তখন ন্যান্সিকে বলে, তোমাদের এত বড় সাহস হলো কি করে? আমি তোমাদের আমেরিকায় কিছুতেই যেতে দিব না, তাহলে আমার অফিসকে সামলাবে। ন্যান্সি আর কিছু না বলে বাসায় চলে আসে। আর ওই রাতে ন্যান্সির ছোট ভাই তাদের বাসায় আসে। সে নীলার জন্য উপহার নিয়ে এসেছে। ন্যান্সি তার ছোট ভাইকে দেখে তো পুরাই রাগে আগুন হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, এই তুই আমাদের বাসায় কেন এসেছিস? আর তোকে এই গিফটই বা কে নিয়ে আসতে বলল? তখন ন্যান্সির ছোট ভাই ন্যান্সিকে বলে, শুনলাম তোরা নাকি আমেরিকায় চলে যাচ্ছিস, তাই শেষবারের মতো নীলার সাথে একবার দেখা করতে এলাম আপু। মা বাবাও খুব আশা নিয়ে অপেক্ষা করছে, তারাও নীলার সঙ্গে একবার দেখা করতে চায় আপু। তুই প্লিজ নীলাকে একবার তাদের কাছে নিয়ে যাস। যখন তারা এইসব কথা বলছিল তখন জ্যোতি আড়াল থেকে সবকিছু শুনতে পায়। এদিকে ন্যান্সি নীলাকে রুমের ভিতরে যেতে বলে, আর তারপর ন্যান্সি তার ভাইকে তাদের বাসা থেকে তাড়িয়ে দেয়। একটু পরে জ্যোতি ন্যান্সিকে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার ভাই? ন্যান্সি বলে, হ্যাঁ ও আমার ভাই। জ্যোতি তখন ন্যান্সিকে বলে যে ভাইয়ের সঙ্গে এইরকম ব্যবহার কি কেউ করে? তাকে এইভাবে বাসা থেকে কেন তাড়িয়ে দিলে? আন্টি প্লিজ তুমি আমার পরিবার নিয়ে কোনো কথা বলো না, তুমি জানো না যে ওরা আমাদের কত কষ্ট দিয়েছে। জ্যোতি তখন আর কিছু বলে না। সে মনে মনে ভাবতে থাকে যে কেউ নিজের পরিবারের প্রতি এতটা ঘৃণা কিভাবে করতে পারে। তারপর সে তার রুমে চলে যায়। এদিকে নীলা জ্যোতির জিনিসপত্র প্যাক করছে, আমেরিকায় জ্যোতিকে নিয়ে যাবে তাই। জ্যোতি তখন নীলাকে জিজ্ঞাসা করে, নীলা তুমি আমার জিনিসপত্রগুলো কেন প্যাক করছো? তুমি জানো না জ্যোতিমা, আমরা তো আমেরিকায় যাচ্ছি, মা বাবা সবাই প্যাক করে ফেলেছে, শুধু তোমাকেই ওরা বলতে ভুলে গেছে যে জিনিসপত্র প্যাক করতে হবে, তাই আমি নিজেই তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। এই কথা শুনে জ্যোতির চোখে পানি চলে আসে। সে ভাবতে থাকে যে সে নীলাকে ছাড়া কিভাবে থাকবে, আর নীলা কি পারবে তাকে ছাড়া থাকতে? এসব হাজারো প্রশ্ন তার মনে ভিড় করতে থাকে। তারপর কেটে যায় আরো কিছুদিন, আর দুদিন পরেই নীরাজ আর ন্যান্সি নীলাকে নিয়ে আমেরিকায় চলে যাচ্ছে। আর সেই খুশিতে তারা সন্ধ্যায় একটি পার্টির আয়োজনও করেছে, যেখানে উপস্থিত রয়েছে ন্যান্সি আর নীরাজের সমস্ত বন্ধু বান্ধব, এমনকি নীরাজের বসও। নীরাজের বস ন্যান্সিকে বলে, তো তোমরা কে কে আমেরিকায় যাচ্ছ? ন্যান্সি বলে, কেন আমি, নীরাজ আর নীলা। নীলা তখন আড়াল থেকে তার মায়ের সমস্ত কথা শুনে নেয়। এরপর নীলার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সে কান্না করতে করতে তার জ্যোতিমায়ের কাছে যায় এবং গিয়ে বলে, জ্যোতিমা তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছ? তুমি তো আমাদের সঙ্গে আমেরিকায় যাবে না। আমি শুনেছি মা একজনকে বলছিল যে আমরা 3 জন শুধু আমেরিকায় যাব। জ্যোতি তখন নীলাকে বলে, কে বলেছে আমি যাব না? আমি তো যাব। তোমরা 3 জন প্রথমে আমেরিকায় যাও, আমি তার 2 দিন পরেই তোমাদের কাছে যাব। জ্যোতিমা তুমি যাবে তো আমার কাছে? আমি কিন্তু তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। এই কথা শুনে জ্যোতির বুকের ভিতরটা চিনচিন করে ব্যথা করতে থাকে। সে নীলাকে শক্ত করে তার বুকে আঁকড়ে ধরে রাখে। এর মাঝেই সেখানে ন্যান্সি আসে। ন্যান্সি জ্যোতিকে বলে, আন্টি আপনি খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে রেস্ট নিন, আমি নীলাকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। আমার বন্ধুরা এসেছে, তাদের সাথে ওর পরিচয় করিয়ে দিব। এই বলে নীলাকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। জ্যোতি ধীরে ধীরে তার রুমের ভিতরে গিয়ে বসে। তার বুকটা কষ্টে ফেটে চুরমার হয়ে যাচ্ছে, আর সেই কষ্ট প্রকাশ পায় তার চোখের পানির মাধ্যমে। সে হাউ হাউ করে কান্না করতে থাকে, আর কান্না করতে করতে সে কখন যেন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ন্যান্সি জ্যোতির রুমে আসে, এসে বলে, আন্টি নীলা কোথায়? নীলা কি আপনার কাছে রাতে ঘুমিয়েছিল? জ্যোতি বলে, কই না তো, আমি তো রাতে পার্টি থেকে এসে ঘুমিয়ে পড়েছি, তুমি তো নীলাকে নিয়ে গেলে। তারপর নীলা তো আমার সাথে আর দেখা করেনি। আমি তো ভেবেছিলাম যে রাতে নীলা তোমাদের সাথেই ঘুমিয়েছে। জ্যোতির মুখে এই কথা শুনে সবাই তো পুরো পাগলের মতো হয়ে যায়। তারা রাতে ভেবেছিল যে নীলা তার জ্যোতিমায়ের কাছে ঘুমাচ্ছে, কারণ নীলা সবসময় জ্যোতিমার কাছেই ঘুমায়। তাই ন্যান্সি কাল রাতে ভেবেছিল যে নীলা হয়তো একা একা তার জ্যোতিমার কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু যখন জ্যোতির মুখে ন্যান্সি শোনে যে নীলা তার কাছে ঘুমায়নি, তখন তারা পাগলের মতো হয়ে যায়। জ্যোতি, ন্যান্সি আর নীরাজ সবাই নীলাকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। তখন তারা নিরুপায় হয়ে পুলিশের কাছে যায়। পুলিশ তখন তাদের জিজ্ঞাসা করে যে আপনাদের মেয়েকে কারা কিডন্যাপ করতে পারে, আপনারা কি কাউকে সন্দেহ করেন?
জ্যোতি তখন পুলিশ অফিসারকে বলে, হ্যাঁ স্যার, আমি একজনকে সন্দেহ করি। আমাদের ফ্ল্যাটে নতুন একটা ছেলে এসেছে যার নাম রবার্ট। সে নীলাকে কিডন্যাপ করতে পারে, কারণ একদিন যখন আমরা বাসায় ফিরছিলাম তখন সেই ছেলেটি নীলাকে চকলেট দিতে চেয়েছিল। নীলা চকলেট নেয়নি, কিন্তু তার হাবভাব দেখে আমার তাকে সন্দেহ হয়েছিল। পুলিশ অফিসার তখন রবার্টকে ধরে নিয়ে আসে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, কিরে, নীলাকে কোথায় লুকিয়ে রেখেছিস? রবার্ট বলে যে, না স্যার, আমি তো নীলাকে কোথাও লুকিয়ে রাখিনি। তাছাড়া আমি তাকে কেনই বা লুকিয়ে রাখবো? গত রাতে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাকে আইসক্রিম কিনে দিয়েছিলাম, আর তারপর সে আবার তার বাবা মায়ের কাছে ফিরে গিয়েছিল। কিন্তু তারপর কি হয়েছে আমি তো জানি না স্যার। এরপর নীলা আর নীরাজ তাদের সন্দেহের ব্যক্তিদের নাম একে একে বলতে থাকে। তারা বলে যে কবিতা বলে একটা মেয়ে তাদের বাসায় কাজ করত, সেই মেয়েটাও নীলাকে কিডন্যাপ করতে পারে। তাছাড়া তাদের বস চায় না যে তারা আমেরিকায় যাক, তাই তাদের বসও নীলাকে কিডন্যাপ করতে পারে। নীলা আর নীরাজের কথা শোনার পর পুলিশ অফিসার একে একে তাদের সন্দেহের ব্যক্তিদের থানায় ডেকে নিয়ে আসে এবং জেরা করতে শুরু করে। কিন্তু তারা জেরা করে কিছুই পায় না। তখন পুলিশ অফিসার জ্যোতিকে একটি আলাদা রুমে নিয়ে যায় আর তারপর তাকে বলে, নীলাকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? আমি জানি আপনি নীলাকে কিডন্যাপ করেছেন। আপনি কি চান? টাকা, পয়সা, বাড়ি, গাড়ি, কি চান আপনি? সত্যি কথা বলুন যে নীলা কোথায়। যদি আপনি ভালোই ভালোই না বলেন, তাহলে আপনার মুখ থেকে কথা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু পুলিশ অফিসারেরা ভালোভাবেই জানে। পুলিশের মুখ থেকে এসব কথা শুনে জ্যোতি হাউ হাউ করে কান্না করতে থাকে। সে বলতে থাকে, নীলা তো আমার মেয়ের মতো, আমি তাকে কেন কিডন্যাপ করব? টাকা, পয়সা, বাড়ি, গাড়ি, সম্পত্তি, আমার কোনো কিছুরই উপর লোভ নেই স্যার। আমি নীলাকে খুব ভালোবাসি স্যার। আপনারা দয়া করে নীলাকে খুঁজে বের করুন। আমি নীলাকে ছাড়া বাঁচতে পারবো না স্যার। কিন্তু পুলিশ অফিসার জ্যোতির কোনো কথাই বিশ্বাস করতে চায় না। আর ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসারের কাছে একটি ফোন আসে। পুলিশ অফিসার তখন ন্যান্সি, নীরাজ আর জ্যোতিকে নিয়ে একটি বাসার সামনে গিয়ে দাঁড়ায়। আর তারপর তারা ধীরে ধীরে বাসার ভিতর ঢোকে এবং সেখানে গিয়ে দেখে যে নীরাজের মা এবং বাবা নীলাকে তাদের সঙ্গে বসিয়ে গল্প করছে। আর তখন আমরা জানতে পারি যে সেই বৃদ্ধ চাচা যে মাঝে মাঝেই পার্কে গিয়ে নীলার সাথে দেখা করত, সেই আঙ্কেল হচ্ছে নীরাজের বাবা। নীরাজ কখনো তার মা বাবার সঙ্গে তার মেয়ের দেখা করাতো না, তাই বাধ্য হয়েই নীরাজের বাবা লুকিয়ে লুকিয়ে পার্কে গিয়ে নীলার সঙ্গে দেখা করত। পুলিশ অফিসার তখন নীরাজের মাকে জিজ্ঞাসা করে যে আপনারা কেন নীলাকে লুকিয়ে লুকিয়ে আপনাদের বাসায় এনে রেখেছেন? নীলার মা তখন পুলিশ অফিসারদের যা বলে তা শুনে তো ওখানে থাকা সবাই হতবাক হয়ে যায়। সে বলে, স্যার, নীলার সঙ্গে নীরাজ কখনো আমাদের দেখা করাতো না। এমনকি নীরাজ বিয়ের পর তার বউকে নিয়ে আলাদা একটি জায়গায় থাকতে শুরু করে দেয়। আমরা ন্যান্সি আর নীরাজের বিয়ের সম্পর্ক প্রথমে মানিনি, তবে পরবর্তীকালে তাদের আমরা বাসায় অনেকবার আসতে বলেছি। তাদের কাছে বাবা মা হয়ে আমরা ক্ষমাও চেয়েছি, কিন্তু তারা কখনো বাসায় ফিরে আসেনি। স্যার, আপনি বলুন তো, একদিন নীলাকে তার মা বাবা না পেয়ে পাগলের মতো খুঁজতে শুরু করে দিয়েছে, তাহলে এত বছর আমরা আমাদের সন্তানকে ছাড়া কিভাবে রয়েছি স্যার? তাদের যদি তাদের সন্তানকে ছাড়া একদিন থাকতে এতটা কষ্ট হয়, তাহলে আমরা আমাদের সন্তানকে এতদিন কাছে না পেয়ে কতটা কষ্ট পেয়েছি সেটা কি তারা বোঝার চেষ্টা কখনো করেছে স্যার? পুলিশ অফিসার নীরাজের মাকে কি জবাব দিবে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু নীরাজ আর ন্যান্সির নীরাজের মা বাবার কষ্টে কিছু যায় আসে না। তাই নীরাজ পুলিশ অফিসারকে বলে, স্যার, এরা আমার মেয়েকে কিডন্যাপ করেছে, আপনি এদের অ্যারেস্ট করুন। তখন পুলিশ অফিসার বলে, আপনি কি মানুষ? নিজের মা বাবাকে অ্যারেস্ট করতে বলছেন? যদি আপনি এইরকম আপনার মা বাবার সম্বন্ধে বলেন, তাহলে কিন্তু আমরা আপনাকেই অ্যারেস্ট করব। এই বলে পুলিশ অফিসাররা জ্যোতির কাছে যায় এবং জ্যোতিকে বলে, ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, আমরা না বুঝেই আপনার সম্বন্ধে ভুল ধারণা করেছিলাম, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই বলে পুলিশ অফিসার তার ফোর্স নিয়ে সেখান থেকে চলে যায়। নীরাজ আর ন্যান্সি নীলাকে আর জ্যোতিকে নিয়ে তাদের বাসার দিকে রওনা দেয়। এদিকে নীরাজের মা এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে থাকে। আজকে নীলাকে তার মা বাবা তাদের সঙ্গে আমেরিকায় নিয়ে যাবে, আর তারপর তারা কখনোই এই দেশে ফিরবে না। তাদের সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে, তারা এক্ষুনি রওনা দেবে আমেরিকার উদ্দেশ্যে। নীলা তার জ্যোতি মায়ের কাছেই বসে আছে। ন্যান্সি আর নীরাজ জ্যোতির কাছে আসে। একটা টাকার বান্ডিল জ্যোতির হাতে দিয়ে ন্যান্সি বলে, আন্টি, এই টাকাটা রাখুন। জ্যোতি বলে, আমি তো তোমাদের কাছে টাকা চাইনি। না আন্টি, এই টাকাটা আপনাকে নিতেই হবে, তাছাড়া এই টাকাটা আমেরিকায় চলবে না, এই টাকাটা আমেরিকায় অচল, তাই ভাবলাম যে এই পুরো টাকাটা আপনাকে দিয়ে দিই। জ্যোতি তখন চুপচাপ টাকাটা নিয়ে নেয়। ন্যান্সি নীলাকে বলে, নীলা, চলো, এবার আমাদের বেরাতে হবে। না মা, আমি জ্যোতিমাকে ছেড়ে কিছুতেই যাব না। এইরকম করে না মা, তাড়াতাড়ি চলো, না হলে আমাদের প্লেন ছেড়ে চলে যাবে তো।
যাক চলে প্লেন, আমি কিছুতেই জ্যোতিমাকে ছেড়ে যাব না। তখন ন্যান্সি আর নীরাজ জ্যোতির কাছ থেকে নীলাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। জ্যোতি নীলাকে আটকানোর চেষ্টা করলে নীলা জ্যোতিকে এক ধাক্কা মেরে বলে, তোমার জন্যই নীলা দিন দিন বিগড়ে যাচ্ছে, এত ভালোবাসা ওকে দিতে কে বলেছিল? জ্যোতি এই কথা শুনে অবাক হয়ে যায়। তার চোখ থেকে বেরিয়ে আসে দুফোঁটা পানি, কিন্তু সে কিছুই বলতে পারে না। ন্যান্সি আর নীরাজ তাদের মেয়েকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। আর একটু পরেই জ্যোতির কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করার পর জ্যোতি যা শুনতে পায় তাতে জ্যোতি পুরো পাগলের মতো হয়ে যায়। সে কি করবে দিশেহারা হয়ে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে আসে। তারপর একটি অটো ধরে সোজা চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে জ্যোতি জানতে পারে যে নীলা গাড়িতে যখন আমেরিকার উদ্দেশ্যে যাচ্ছিল তখন সে ভীষণ কান্না করতে থাকে। সে জ্যোতি মাকেও তাদের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু যখন ন্যান্সি আর নীরাজ নীলার কোনো কথাই শোনে না তখন নীলা কান্না শুরু করে দেয়। আর কান্না করতে করতেই তার খিঁচুনি ওঠে আর সঙ্গে সঙ্গেই সে বেহুশ হয়ে পড়ে। জ্যোতি ধীরে ধীরে নীলার কাছে যায় এবং গিয়ে ডাকে, নীলা, নীলা মা আমার, কি হয়েছে তোমার? জ্যোতির গলা শুনে ধীরে ধীরে নীলা চোখ খোলে। আর চোখ খুলে জ্যোতিমাকে দেখে তার মনটা আবার খুশিতে ভরে ওঠে। জ্যোতি ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। নীরাজ আর ন্যান্সির দিকে সে তাকায় এবং তাদের বলে, জানো ন্যান্সি, প্রত্যেকটা মা বাবা তাদের জীবন নিয়ে খুবই ব্যস্ত থাকে। তারা ভাবে যে তাদের ক্যারিয়ারটাই সবকিছু। তারা তাদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তাদের সন্তানদের উপরেও তাদের কোনো খেয়াল থাকে না। তোমরাও তার ব্যতিক্রম নয়। তোমরা তোমাদের জন্য একটা ভালো ঝকঝকে জীবন চেয়েছো, সবই ঠিক আছে, কিন্তু যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটার সম্বন্ধে তোমরা কখনো কি ভেবে দেখেছো? তোমরা অফিস থেকে বাসায় ফিরে নীলাকে কখনোই সময় দিতে না। সে মাঝে মাঝেই বলতো যে তার মা বাবা সবাই খুব ব্যস্ত। যখন তোমাদের সঙ্গে নীলা কথা বলতে যেত তখন নীরাজ তার ফোন নিয়ে ব্যস্ত থাকতো, তুমিও ব্যস্ত থাকতে তোমার ল্যাপটপ নিয়ে। ওই ছোট্ট মেয়েটার মনেও যে অনেক কথা থাকতে পারে, যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে নীলার মনটা হয়তো অনেক বেশি ভালো হয়ে যেতে পারে, সে কথা তোমাদের মনেই নেই। তোমরা জানো যে বৃদ্ধাশ্রমগুলো কেন তৈরি হয়েছে? কেন দিন দিন সমস্ত সন্তানেরা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়? কারণ ওই সন্তানরা যখন ছোট ছিল তখন তার মা বাবা তাদের সন্তানকে ভালোবাসা না দিয়ে তাদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তারা কখনো তাদের মা বাবার ভালোবাসা অনুভবই করতে পারেনি। তাই সন্তানেরা যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন তাদের মা বাবার উপরে ভালোবাসাও দিন দিন কমতে থাকে। একসময় তাদের মা বাবা বৃদ্ধ হয়, কিন্তু বৃদ্ধ মা বাবার দায়িত্ব তারা নিতে অস্বীকার করে। কারণ মা বাবার সাথে তাদের সম্পর্কটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম ভাবে কখনোই তৈরি হয়নি। তাই তাদের ঠেলে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। জ্যোতির মুখে এইসব কথা শুনে নীরাজ আর ন্যান্সি তাদের ভুল বুঝতে পারে। তারা জ্যোতির কাছে ক্ষমা চায়। তারা বুঝতে পারে যে তারা কতটা ভুল করেছে জ্যোতির সঙ্গে। তারা বুঝতে পারে যে তারা কতটা অন্যায় করেছে নীলার সঙ্গে। আর সেই কারণেই তারা আমেরিকায় যাওয়ার প্ল্যান বাতিল করে দেয়। ন্যান্সি চাকরি ছেড়ে দেয়। সে নীলার সঙ্গে সময় কাটাতে শুরু করে। নীরাজ একাই অফিসে কাজ করে আর তার ইনকামে তাদের সেই ছোট্ট সংসারটা খুব ভালোভাবে চলেও যেতে থাকে। নীলাও এখন আর কান্না করে না, আর কখনো সে বেহুশ হয়ে হসপিটালে অ্যাডমিটও হয় না। এক রাতে জ্যোতি যখন নীলাকে নিয়ে ঘুমাচ্ছিল তখন নীলা ধীরে ধীরে ঘুম থেকে ওঠে আর তারপর সে তার মা বাবা যে ঘরে ঘুমাচ্ছিল সেই রুমে চলে যায়। তার মা বাবার মাঝখানে গিয়ে নীলা চুপটি করে শুয়ে পড়ে। ধীরে ধীরে নীলা তার মা বাবাকে ভালোবাসতে শুরু করেছে। জ্যোতি বুঝতে পারে যে এখন নীলার তার আর কোনো প্রয়োজন নেই। যদি এখনো জ্যোতি এখানে থেকে যায় তাহলে এমনও হতে পারে যে জ্যোতির কারণেই নীলা তার মা বাবাকে ভালোবাসতে পারবে না। সে জ্যোতির ভালোবাসায় আচ্ছন্ন হয়ে জ্যোতির কাছেই পড়ে থাকবে। তাই জ্যোতি সেই রাতে আস্তে আস্তে বিছানা ছেড়ে ওঠে আর তারপর সে ফিরে যায় পুরনো ঠিকানায় আর রেখে যায় একটা অগোছালো সংসারকে সম্পূর্ণ গুছিয়ে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। খুব শীঘ্রই আসছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।